ছাত্রদলকে নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন একটি দাবি প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি, কিন্তু যাচাই করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি। এভাবে শুধু প্রধানমন্ত্রী নন, অন্যান্য মন্ত্রীদেরও টার্গেট করে একের পর এক ছড়ানো হচ্ছে অপতথ্য। এই যেমন ৭১ টেলিভিশনের ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সম্প্রতি চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের প্রেক্ষিতে তারেক রহমান শিবিরের উপর হামলার নিন্দা জানিয়েছেন। এমন শিরোনামে ৭১ টিভির লগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। কিন্তু রিউমার স্ক্যানার টিভির অনুসন্ধানে দেখা যায় প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি এবং ৭১ টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ৭১ টিভির ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তিতে সম্পাদনা করে ভুয়া এই দাবিটি ছড়ানো হয়েছে। একইভাবে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পতনের আন্দোলন না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন দাবিতে ৭১ টিভির ডিজাইন সম্বলিত আরও একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে যাচাই করে দেখা যায় এই ফটোকার্ডটিও সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ৭১ টিভির ফটোকার্ডকে ডিজিটাল কারসাজিতে বিকৃত করে ভুয়া এই শিরোনাম যুক্ত করা হয়েছে। অন্য কোনো গণমাধ্যমও দাবিটির পক্ষে কোনো তথ্য মেলেনি। গুজবের এখানেই শেষ নয়। ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এমন দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচারিত হয়। মুহূর্তেই দাবিটি উত্তেজনা তৈরি করে। বহু মানুষ যখন দাবিটিকে ঘিরে বিভ্রান্ত হন, তখন দেখা যায় এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানোয়াট। বিএনপি এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ২৩ এপ্রিল প্রকাশিত এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। এসব গুজবের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আলোচনায় যাচ্ছে তার সাথে। শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, সেই প্রতিবেদনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা একটি সারমর্ম করতে যাই, তাহলে যে ধরনের আমরা অপতথ্যগুলো সাম্প্রতিক সময়ে ছড়াতে দেখছি, সেটি বেশিরভাগ সময়ে আমরা রাজনীতিকে কেন্দ্র করে অথবা মানুষের যে বিষয়গুলোতে আগ্রহ থাকে সেই জায়গাগুলোতে আমরা দেখছি সেই বিষয়গুলোতে গুজব সবচেয়ে বেশি হচ্ছে। একটা সময় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে ধরনের হাতিয়ার বা যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হতো, এখন অনেকটা মনে হচ্ছে গুজব সেই হাতিয়ারের জায়গা নিয়ে নিচ্ছে। এই যখন পরিস্থিতি, রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার জন্য যখন গুজবই হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে, তখন এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন বিষয়টি? প্রথম কথা, আমার যারা গণতন্ত্র বিরোধী, যারা সুস্থ রাজনীতির বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা কখনো মানতে পারে নাই, যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অতীত সংগ্রামকে, স্বাধীনতা সংগ্রামকে সুস্থ মানসিকতায় গ্রহণ করতে পারে নাই, তারা এই অপতথ্যের জনক বলা যায়, সৃষ্টিকর্তা বলা যায়, এবং যত রকম অশ্লীলতা, যত রকম গুজব তারা নিজেদের ভিতর থেকে সুকৌশলে এটা প্রচার করছে। ৭১ টিভির ফটোকার্ড ব্যবহার করছে সাময়িকভাবে, হয়তো তারা মনে করতে পারে, মনে করে কেন, কিছু বিভ্রান্তি সৃষ্টি করার। আমি ৭১ টিভিকে আগেও ধন্যবাদ জানিয়েছি, এখনো ধন্যবাদ জানাই। এই রাজনীতি, তথ্য, প্রচারের যে পরিষ্কারভাবে তুলে ধরা এবং জাতিকে যাওয়া, ছাত্র দলকে শিবিরের সঙ্গে সংঘাত
আর শিবিরের পক্ষ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটি তারা ছড়াতে মিনিমাম কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করে নাই। কিন্তু পরবর্তীতে জানা যাচ্ছে এটা সঠিক না। কারা বলছে? যারা ইসলাম শব্দকে ব্যবহার করে, ধর্মীয় রাজনীতিকে ব্যবহার করে, এবং যারা 71-এ 71 মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতাই করেনি, নৃশংসভাবে মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধের লড়াই থেকেছে তাদের বাড়ি ঘর পুড়িয়েছে এবং তারা এটা করেছে। ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা, তাকে ব্যবহার করে হয়তো সাময়িকভাবে বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু এই বিভ্রান্তি যে স্থায়ী হবে না। কারণ ফজলুর রহমান সাহেব তো নিজেও কথা বলেন এবং তার একটি রাজনৈতিক দল বিএনপিও আছে, এবং তিনি কি দেশবাসীও এটা জানেন। সেই জন্য ফজলুর রহমান সম্বন্ধে গুজব ছড়িয়ে এই খুব যে বেশি কিছু করা যাবে এটা করা যাবে। আমি শুরুতেই বলেছি যে যারা গণতন্ত্র মানে না, গণতন্ত্রের পক্ষের শক্তি না, তারা আজকে যেমন একটু দেখেন, একটু পিছনের দিকে নির্বাচনের আগে আগে মানে গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের পুরোটাই তারা আত্মসাৎ করতে চেয়েছে। কিন্তু সবসময় আমরা জানি স্বাভাবিক সুস্থ রাজনীতিতে অতীতে আমরা দেখেছি 3টে থেকে 18টা বা 20টার মধ্যে তাদের সিট থাকতো, কিন্তু তারা গণঅভ্যুত্থানের পরে এমন একটি ভাব প্রচার করেছে, সারা দেশে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যে তারা অল্প দিনের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসছে। কিন্তু দিন যত গড়িয়েছে, সময় যত গড়িয়েছে, কিন্তু দেখা গেছে তারা শুধু এটা মিথ্যা না, নির্বাচনে মুখামুখি হয়ে কোনো জায়গায় তারা জোর করে চেষ্টা করেছে নির্বাচনকে তাদের পক্ষে নিয়ে। ফলাফল কিন্তু তাদের পক্ষে যায় নাই। তারা এখন সেটাকে পরে ভিন্ন মাত্রা দেওয়ার, ভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, যেটা সাধারণ মানুষ, দেশবাসী, সারা বিশ্ববাসী এই নির্বাচনকে অনন্য, অসাধারণ, গ্রহণযোগ্য হিসাবে ইতিমধ্যে দেশি বিদেশি সমস্ত সংস্থা যারা নির্বাচন পর্যবেক্ষণে এসেছিল তারা এটা দিয়েছে। সেই জন্য ফেক নিউজ কি, তারা মনে করছে যে এইভাবে ছড়ালে মানুষের মন জয় করা যায়। ইসলামের নামে এই যখন আমরা পরিস্থিতি দেখছি এখনকার সময়গুলোতে, নির্দিষ্ট দল বা নির্দিষ্ট সংগঠনের কথাই যদি তুলে ধরি, তাহলে যে ধরনের গুজব বা অপতথ্য আমরা এখন ছড়াতে দেখি, আগে সেটি অনেকটা অপরিকল্পিত ছিল, এখন কিন্তু অনেকটা পরিকল্পিতভাবে ছড়ানো হয়। কোন দিন কি ধরনের অপতথ্য ছড়ানো হবে সেই বিষয়গুলো কি আগেই পরিকল্পনা করা থাকছে বলেই আসলে এখনকার সময়ে যে ধরনের অপতথ্য বেরোচ্ছে সেটাই বলে মনে হয়। তাহলে আপনি কি মনে করেন যে এই তো আমাদের যদি এখনকার তারা যদি পরিকল্পিতভাবে আগায়, তাহলে আমাদের দেশে যারা এইসবের বিরুদ্ধে কাজ করছে, গুজবের বিরুদ্ধে, তাদেরও তো এই ধরনের পরিকল্পনায় আগানো উচিত। কি মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশে যারা গুজবের বিরুদ্ধে লড়ছে তারা আসলে কতটুকু এগিয়েছে, কি মনে করেন? যেমন তাদের এই সেক্টরে লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, তারা প্রশিক্ষণ দিয়েছে, এটা আমরা সবাই জানি এবং বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে। তারা মানে তাদের বিপক্ষে যদি সমালোচনা করা হয় সুস্থভাবে, স্বাভাবিকভাবে, অতীত নিয়ে তাদের আলোচনা করা হয়, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়, সশস্ত্র ভাবে তারা শিবির, ওই যে রক কাটা রাজনীতি নিয়ে আলোচনা করে, তারা কিন্তু এটাকে সহজভাবে গ্রহণ করে। তারা এটাকে বিভিন্ন ভাবে অশ্লীল ভাষায়, অর্থাৎ যারা এই গণতন্ত্রের পক্ষে ভূমিকাটা পালন করবে তাদেরকে একেবারে সমাজের সামনে, রাষ্ট্রের সামনে, মানুষের সামনে যেভাবে উপস্থাপন করবে এটা কল্পনা করা কঠিন, এবং সেটি কিন্তু হচ্ছে। আপনি যে কোনো ভাবে তারা এই যে মব সংস্কৃতি, ডক্টর ইউনূস সাহেবের সময় যেভাবে মব সংস্কৃতিকে উৎসাহিত করা হয়েছে, তো সেটাকে তারা ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন শিক্ষকদেরকে তারা নাজেহাল করেছে, এবং তারা সেই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ তাদের সবকিছু এক ধরনের দখলনামার মধ্যে এসেছে।
সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত বেশি গণতান্ত্রিক চর্চা করা সম্ভব হবে তত বেশি গুপ্ত রাজনীতিতে শব্দটা এখন খুব আলোচিত, সেটি তত পরাজিত হবে। যতই এবং বলেছেন ইদানিং আমরা জনাব দেখি- শামসুজ্জামান দুদু, এই বিষয়গুলো নিয়ে আমরা আর একটু আলোচনা করব, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে। বিরতির পর আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আমাদের আয়োজনে। বিরতির আগে আমরা মূল সমস্যাটা নিয়ে কথা বলছিলাম, কী ধরনের কার্যক্রম হচ্ছে, কিভাবে এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার একটু অন্যদিকে যেতে চাই, সমাধানের দিকে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জেলা উপজেলা থেকে শুরু করে বাংলাদেশের অলি গলি পর্যন্ত বিএনপির নেতাকর্মী রয়েছে। আপনি কি মনে করেন যে এই সকল নেতাকর্মীরা যদি গুজবের বিরুদ্ধে সচেতনতা তৈরির ক্ষেত্রে কাজ করা শুরু করে, তাহলে আমাদের দেশের একটি বড় অংশের মানুষ এই ধরনের গুজবের মধ্যে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচবে? এবং এই ধরনের কোনো ধরনের সিদ্ধান্ত আপনাদের ইতিমধ্যেই আছে কিনা বা শীঘ্রই করে আসছে কিনা, সেই বিষয়টা জানতে চাই। যদি আপনি গণতন্ত্রের সপক্ষে কাজ করতে চান তাহলে গুজবের বিপক্ষে আপনাকে অবস্থান নিতেই হবে। সেক্ষেত্রে যেমনটা আপনি উল্লেখ করলেন, বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ে, গ্রাম, ইউনিয়ন অথবা থানা, জেলা, সকল ক্ষেত্রে একটি রাজনৈতিক দল যারা গত 18-20 বছর ধরে অনিয়মের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কল্পে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টায় নানাভাবে তারা ভূমিকা পালন করেছে, নির্যাতন ভোগ করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় 18 বছরের আগে, যখন বা 20 বছর আগে তাকে বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে, শারীরিক নির্যাতন, বলা যায় আল্লাহ তাকে রক্ষা করেছে, নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তিনি বাধ্য হয়ে দেশ ছেড়ে বিদেশে ছিলেন। তারপরও কখনো কিন্তু তিনি বা তার দল, বেগম খালেদা জিয়ার দল, সেই জিয়ার বিএনপি আপোষ করে নাই গণতন্ত্র। সেই জন্য গণতন্ত্রের সপক্ষে, যেটা আমি প্রথমেই বললাম, কাজ করে, দায়িত্ব পালন করে, তারা কিন্তু এক ধরনের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে মানুষের পক্ষ অবলম্বন, গুজবের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে তার একটা ভূমিকা পালন, এবং সেটি গত 18 থেকে 20 বছর আমরা লক্ষ্য করেছি। এখন দেখুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে অস্থিরতা সৃষ্টি করার একটা চেষ্টা আছে। অতীতে যারা কিন্তু রক কাটা রাজনীতি করেছে, হত্যাকাণ্ড রাজনীতি করেছে, অনেকে কিন্তু প্রকাশ্যে এসে, যেমন গত 18-20 বছর তারা ছাত্রলীগের মধ্যে ছিল, নিজেদের নাকি রক্ষা করার জন্য ছিল। তো যারা নিজেদের রক্ষা করার জন্য সুবিধাবাদিতার পক্ষ অবলম্বন করে, তারা তো গণতান্ত্রিক শক্তির প্রতিভূ হতে পারে না, সঙ্গে থাকতে পারে না। এই যে সাদিক ডাকসুর তথাকথিত নেতা হিসাবে দাবি করে, ডক্টর ইউনূস কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে যখন জাতীয় নির্বাচনে করার কথা, সেটি না করে তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই সময় ছাত্র সংগঠনগুলো তাদের হাতে তুলে দেয়। এটা আমার কাছে, কারণ আমরাও এক সময় ছাত্র রাজনীতি করেছি, ডাকসু নির্বাচন করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে, সবগুলোতে আমার কাছে ওটা নির্বাচন নামে এক ধরনের ভণ্ডামি করা হয়েছে। এখন সেটা আমরা দেখতে পাচ্ছি যে অতীতে কোন একটা পত্রিকা ইদানিং বেরিয়েছে, সাদিক কিন্তু ছাত্রলীগের ছিল, পরে সে দাবি করেছে যে না, শেখ হাসিনার সঙ্গে তার ছবি পর্যন্ত বেরিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গুজবের বিরুদ্ধে গণতন্ত্রের সপক্ষে যদি ভূমিকা পালন করতে হয়, তাহলে তাকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকলে আর লড়াই দরকার নাই, এটা ঠিক না। অর্থাৎ অপসংস্কৃতির বিরুদ্ধে চিরন্তন ভাবে প্রতিনিয়ত আপনাকে রুখে দাঁড়াতে, এছাড়া বিকল্প পথ আছে বলে আমার কাছে মনে হয়। বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে।
প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।